প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকে ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 28 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 ইংরেজি সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা। বরাকের সাপ্তাহিক নতুন দিগন্ত আসামের শিলচর শ্যামাপ্রসাদ রোড থেকে নিয়মিত বের হচ্ছে। অনলাইন অফলাইন সাপ্তাহিক কাগজ হিসেবে এই কাগজের সার্বিক দায়িত্বে রয়েছেন সম্পাদকীয় প্রধান হিসেবে কবি প্রকাশিকা মিতা দাস পুরকায়স্থ। এই সংখ্যার অন্য সংখ্যার মতো সাম্প্রতিক বিষয় নিয়ে লেখা হয়েছে। সম্পাদকীয় বিষয় বহু বিবাহ নিষিদ্ধকরণ আইন ন্যায়ের এক জোরালো পদক্ষেপ। সম্পাদকীয় বিষয় বহু বিবাহ নিষিদ্ধকরণ আইন ন্যায়ের এক জোরালো পদক্ষেপ। এই আইনের সমর্থনের প্রসঙ্গ টেনে সম্পাদকীয় তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বহু বিবাহ নিষিদ্ধকরণ আইন ন্যায়ের পথে এক জোরালো পদক্ষেপ। এই সম্পাদকীয় গুরুত্বপূর্ণ শেষের অংশ পড়ে নিচ্ছি। আমাদের উচিত নতুন আইনকে আইন হিসেবে দেখানো, কিভাবে এই আইনের অধীনে মহিলা, পরিবার ও সমাজ বদলাতে পারে। বিচার, আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা, এসবের গুণগত পর্যবেক্ষণ করতে হবে। ধর্মীয়, সাংস্কৃতিক ও নৃগোষ্ঠীর রীতির সঙ্গে সংবেদনশীল সমন্বয় করার চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে আইন মানুষকে বিচ্ছিন্ন না করে। সর্বোপরি মানুষকে বুঝাতে হবে এই আইনের লক্ষ্য নারীকে শুধু আইনগত সুরক্ষা নয়, সামাজিক মর্যাদা ও সত্যিকারের স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া। আসাম প্রভিশন পলিগ্রামি বিল 2025 পাশ কেবল একটি আইন নয়, এটি সামাজিক প্রতিজ্ঞা, ন্যায়, সমতা, দাম্পত্য গঠন এবং মানবিক মর্যাদার পুনরাবিষ্কার। যদি আইন শুধু বইয়ের না থেকে মানুষের জীবন ও সংসারে প্রতিফলিত হয়, তাহলে এটি হবে শুধুই শাসনের কাঠামো নয়, একটি মানবিক সমাজের মন্ত্র। সম্পাদকের সুদৃঢ় এই বিল সম্পর্কে বিশ্লেষণ ও তাৎপর্য ব্যাখ্যায় সব কথাই উঠে এসেছে। আমরা সম্পাদকের সঙ্গে সহমত পোষণ করি। সম্পাদকের সুদৃঢ় এই বিল সম্পর্কে বিশ্লেষণ, তাৎপর্য ব্যাখ্যায় সব কথাই উঠে এসেছে। আমরা সম্পাদকের সঙ্গে সহমত পোষণ করি। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক পত্রিকায় স্থানিক সংবাদের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদও থাকে। এই বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের সাহিত্যের পাতা খুবই সমৃদ্ধ। 3 ভুবনের সাহিত্য সৃজন কর্মীদের লেখা নিয়মিত থাকে। এই সংখ্যায়ও অন্য সংখ্যার মতো প্রতিষ্ঠিত লেখকদের সঙ্গে নতুনদের উৎসাহিত করতে সম্পাদকের তাদের সৃজনী লেখা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে তাপস দাস তার শান্তি কবিতায় এইভাবে লিখেছেন। কবি তাপস দাস কবিতার শিরোনাম শান্তি। পাশের বাড়ির মানুষটা সকালে জল দেয় আর তুলসী গাছে। আমি জানালায় ফাঁক দিয়ে দেখি। আমার কোনো গোপন আগ্রহ নেই, শুধু এক শান্ত সৌন্দর্য, যেন পৃথিবী নিজের নিয়মে বেঁচে আছে। আমার বাইরে এটাই শান্তি, যেখানে কেউ কারো জীবনের দখল চায় না, যেন পৃথিবী নিজের নিয়মে বেঁচে আছে। আমার বাইরে এটাই শান্তি, যেখানে কেউ কারো জীবনের দখল চায় না। কবি আমাদের যাবিত জীবনে কিছু চিরন্তন ধারা থাকে, তাই কবি
তুলে এনেছেন। তার দৃশ্যপট রচনায় কাব্যশৈলী অপূর্ব হয়েছে, খুব স্বাভাবিক, যথাযথ নির্মাণ করেছেন কবি, ভালো লিখেছেন তাপস দাস। তার দৃশ্যপট রচনায় কাব্যশৈলী অপূর্ব হয়েছে, খুবই স্বাভাবিক, যথাযথ নির্মাণ করেছেন। কবিতার ভাষা নান্দনিক, ভালো লিখেছেন তাপস দাস। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর থেকে তারাশঙ্কর দে কবিতা লিখেছেন। তার কবিতার শিরোনাম যা থেকে যাবে। কবিতার শিরোনাম যা থেকে যাবে। মেদিনীপুরের কবি তারাশঙ্কর দে লিখেছেন যা থেকে যাবে। কিছুই যাবে না সাথে, বৃথাই অহংকার, শেষ গণনায় নাম ধরে কেউ ডাকবে না তোমার অহমিকাকে। যা থেকে যাবে কবিতায় তার সম্বন্ধে লিখেছেন কিছুই যাবে না সাথে, বৃথাই অহংকার, শেষ গণনায় নাম ধরে কেউ ডাকবে না তোমার অহমিকাকে। ডাকবে শুধু তোমার কাজকে, যে কাজ তোমার জীবনকে একটু এগিয়ে দেয়। কিছুই যাবে না সাথে, তাই হঠাৎ করে থেমে যেও না। যুদ্ধ নামলে তলোয়ার নিজের জ্যোতি চায়, হৃদয় তেমনি আগুন দাবি করে, হৃদয়ের তেমনি আগুন দাবি করে। যদি পথ শেষ না হয় কোনো দিন, কিছুই যাবে না সাথে, তাই যন্ত্রণা গোপন করো না। ঘাম, অশ্রু, ক্লান্তি এসবই হলো প্রমাণ তুমি বেঁচে আছো, তুমি লড়ছো, তুমি ভেঙে পড়ার পরও উঠছো আবার। কিছুই যাবে না সাথে, তাই মানুষের পাশে দাঁড়াও। হাত ধরার উষ্ণতায় ভবিষ্যতের স্বাক্ষর, পদচিহ্ন মুছে গেলেও সাহসের গল্প কেউ না কেউ লিখেই যাবে। শেষে যখন রাত গভীর হবে, সব আলো যখন নিভে যাবে, দেখবে অহংকার হয়নি কোনো ঢাল, হচ্ছে শুধু অন্ধকারে বন্দি একাকে কণ্ঠস্বর। মনে রেখো, জিতবে সেই জন যে মনে প্রাণে জানে কিছুই যাবে না যাওয়ার সাথে, শুধু রেখে যাবে স্মৃতির ধুলো কিছু ছবি আর কারো কারো মানুষ হয়ে ওঠার ইতিহাস। কবি তারাশঙ্কর দে কবিতার ভেতর প্রজ্বল হয়েছে ইতিবাচক বার্তা। এই কবিতাটি প্রেরণামূলক কবিতা। কবিতা জুড়ে রয়েছে মানুষের অহংকার কিভাবে আমাদের পথভ্রষ্ট করে, তার কথাও কাব্য ভাষায় সুন্দরভাবে আমাদের বেঁচে থাকার লড়াইয়ের কথা বলেছেন কবি। কবিতার চিত্রকল্প খুবই সুন্দর। শেষ পংক্তি অপূর্ব উচ্চারণে কবিতাকে এক ভিন্ন মাত্রায় নান্দনিক সার্থকতায় রূপ দিয়েছে। শুধু রেখে যাবে স্মৃতির ধুলো কিছু ছবি আর কারো কারো মানুষ হয়ে ওঠার ইতিহাস। আসামের শিলচর থেকে কবি ও সম্পাদিকা মিতা দাসপুরকায়স্থ বন্দুক কবিতা লিখেছেন। কবিতার শিরোনাম বন্দুক। কবি মিতা দাসপুরকায়স্থ। চুকের কোন নাচে ইমোজিয়া মজা লুটে, সখা হাসি লুকিয়ে রেখো না, বন্ধুত্বের গল্পে দেখো প্রেম ধীরে ঢলে, তুমি হাসলে চাঁদও লজ্জায় হাত রাখে মুখে, জ্যোৎস্না পিছলায় পিঠ জুড়ে চাঁদ নগরে, হাসি ছড়িয়ে দাও বন্ধু জ্যোৎস্নার মতো, জীবনটা শামুকের খেলা খুলস নয়, হাসি ছড়িয়ে দাও বন্ধু জ্যোৎস্নার মতো, জীবনটা শামুকের খুলস নয়, কচু পাতার শিশির বিন্দুর মতো নিজেকে বিলিয়ে দিতে হয়। হাসি সবচেয়ে সুন্দর বিপ্লব, রসালো নরম, আবার ঠোঁটের পাশে একেবারে আগুন ঝড়। হাসি সবচেয়ে সুন্দর বিপ্লব, রসালো নরম, আবার ঠোঁটের পাশে একেবারে আগুন ঝড়। প্রতিদিন লড়াই করতে করতে মানুষ ক্লান্ত, বিপর্যস্ত। এই বিপন্ন সময়ে আমাদের আনন্দে থাকতে হবে, হাসি আর আনন্দে ভেসে যেতে হবে, এই ভাবনাই কবির কবিতা জুড়ে। শেষের পংক্তির কাব্য সুষমায় উজ্জ্বল হয়েছে,
কবিতাটি। হাসি সবচেয়ে সুন্দর বিপ্লব, রসালো নরম, আবার ঠোঁটের পাশে আগুন জ্বর। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে লিখেছেন অজয় কুমার ঝা। কবিতা এইভাবে উপস্থাপন করেছেন কবি। যন্ত্রণামুখর প্রতি অঙ্গ দিয়ে বিষণ্ণতার স্রোত বয়ে যায়, আমি এক অচেনা অব্যয় পাহাড়, সৃষ্টি সুখ বিবর্জিত। সারা রাত মিশে সকালে সোনালি উষায়, সূর্যের রং মিলিয়ে ক্রমে ধূসরতা হারায় অন্ধকারে। আলোর পাহাড়ায় রাত ঘুমালে দেখি, দূর থেকে গণ্ড ভেসে গেছে জলে। ফাগুন দহনে শিমুল বাগানে পলাশ জলে, ঘুম জড়ানো চোখে একদিন কল্পনার বিশ্বের সূচনা। সে দেখেছিল পাণ্ডু টিভিতে, সে দেখেছিল পাণ্ডু টিভিতে। সেসব দিন আজ কল্পকাহিনী। মেঘ আজ বলাকার মতো ভাসছে আকাশে। রাত্রি তার জন্ম নেয় না তার বুকে, তবুও তোমায় যখন দেখি কল্পনা তার চেয়েও বেশি দেখি হৃদয়ের জানালায়। তবুও জ্যোৎস্না যখন দেখি কল্পনা তার চেয়েও বেশি দেখি হৃদয়ের জানালায়। হয়তো প্রতীক্ষায় ছিলাম অন্তরালে, সেই উন্মাদ হয়েছিল কিরিবুরু, সেই উন্মাদ হয়েছিল কিরিবুরু। বহুকাল অপেক্ষার পর আজ ভূমিকম্প হলো সকাল 10টায় 12টায়। আজও আছি আমি প্রতীক্ষায়, আসি পারে। কবিতাটি অত্যন্ত স্পর্শকাতর, ভালো লাগার কবিতা। অজয় কুমার ঝা কবিতাটি খুব ভালো লাগলো। আমি কবিতার চিত্রকল্পগুলো সুন্দর, নানান প্রতীক তিনি এনেছেন। কবিতা জুড়ে একটা ছবি আমরা পাই। তিনি এইভাবেই কবিতা লেখেন। তারা অনেক কবিতা আমি ইতিপূর্বে পড়েছি, এখন পড়ে নিচ্ছি। ত্রিপুরা থেকে সঞ্জয় দত্ত লিখেছেন, আগরতলা থেকে, ত্রিপুরা আগরতলা থেকে সঞ্জয় দত্ত লিখেছেন। কবিতার শিরোনাম দুঃখ। হঠাৎ এক পশলা বৃষ্টির পর আকাশে যা দেখা যাচ্ছে মনে হয় পাহাড় সমান দুঃখ ভেঙে বসন্ত এসেছে এবার। 2, তোমার মনে পড়লে আলোত করে একটা ছবি আঁকা হয় চোখে, তারপর চলে যাওয়ার শব্দ কানে বাজে, যা বেঁধে রেখেছিলাম ঘুঙুরে। 3, বিচ্ছেদের পর মানুষটা কি নির্মমভাবে তাকিয়ে আছেন, অথচ আমি দূর থেকেই দেখে গেলাম। মা কেটে যাওয়ার ভয়ে কাছে আসতে পারিনি, অথচ আমি দূর থেকেই দেখে গেলাম। মা কেটে যাওয়ার ভয়ে কাছে আসতে পারিনি। মিষ্টি মধুর ভালোবাসার কবিতা। শব্দ চিত্রকল্প খুবই সুন্দরভাবে কবি তার কবিতায় ব্যবহার করেছেন। কবিতাটি নান্দনিক ও মাধুর্যময়। অলোক জানা মেদিনীপুর থেকে নিবন্ধ লিখেছেন। রিস্কার ইতিহাস বলা যেতে পারে। কিভাবে রিস্কা প্রায় হারাতে বসেছে, সেই সঙ্গে অনেক সাথী রিস্কাকে নিয়ে তার সাহিত্য সৃজনে ব্যবহার করেছেন, তার কথাও তিনি এনেছেন। এই নিবন্ধ পড়ে পাঠ অনেকেই জানতে পারবেন। প্রথমে মনে হবে নামকরণ করে এটি গল্প না, তবে লেখকের মুন্সিয়ানায় নামকরণটি অপূর্ব। মনে খারাপের ইস্কাপুরটা অত্যন্ত ভালো একটি নিবন্ধ। এটা গল্পর নামকরণের মতোই মনে হয়েছে, বা কোনো উপন্যাসের নামকরণের মতোই মনে হয়েছে। এটা তথ্যভিত্তিক নিবন্ধ। 19 পয়সা সিনেমা প্রতি পর্বে বিপ্লব চক্রবর্তী নকশা আন্দোলনের সময়কার দৃশ্যপট খুব সুন্দরভাবে তুলে ধরেন তার লেখায়। এই পর্বেও তিনি নকশাল আন্দোলনের এক সৈনিকের অরুণাবর অসুস্থতার খবর নিয়ে শকুন্তলা এসেছে। একেবারে পারিবারিক সুন্দর ছবি। সেই সঙ্গে নকশা আন্দোলনের কিভাবে একটা অস্থিরতা উঠেছিল সেই সময়, তার ঘটনাবলী, নানান চরিত্র চিত্রণে এঁকেছেন যথাযথভাবে। পুলিশের জুলুমবাজি, তল্লাশির ভেতর কিভাবে এরা ছিল, তার ক্ষতবিক্ষত ছবি সুন্দর কলামে লিখেছেন বিপ্লব চক্রবর্তী। ভালো লিখেছেন তিনি।
তার প্রতিটি পর্বই ভালো হয়ে ওঠে এবং এটাও সেই রকম একটি উজ্জ্বল পর্ব। দয়াময়ী ব্যক্তিত্ব, আন্তরিকতা, অনাদি প্রসন্নের চরিত্র এবং অরুণাবর অসুস্থ নানান কথা, শকুন্তলার কথা বলার ধরন সব নিয়ে এই পর্বের পাঠ করে আমাদের আরও বেশি কৌতূহল জাগে পরবর্তী পর্ব পড়ার জন্য। কবি খুব ভালো লিখছেনও। হালেগানি তথা বরাকের গর্ব রায়বাহাদুর মহেন্দ্রচন্দ্র দে চৌধুরী জীবনের সময় গবেষণামূলক লেখায় অনেক অজানা তথ্য উঠে এসেছে। কবি লেখক কলম চৌধুরী লিখেছেন এই গবেষণামূলক লেখাটি। লেখক প্রামাণ্য চিঠি তুলে ধরে তার প্রাসঙ্গিক ক্রমে প্রসঙ্গ টেনে এনে লিখেছেন। 1928 সালে সুভাষচন্দ্র বসু যখন হাইলাকান্দি এসে জনসভায় বক্তৃতা দেন, তখনও নগেন্দ্রনাথ চৌধুরী ছিলেন অন্যতম সংগঠক। মহেন্দ্রচন্দ্র দেব চৌধুরী নিজে একমাত্র পুত্র সন্তানের অকাল মৃত্যুর পর নিজের জ্যেষ্ঠ ভ্রাতা ঈশ্বর চৌধুরীর পুত্র পরেশচন্দ্র দেব চৌধুরীকে দত্তক নিয়েছিলেন। এসব অনেক অজানা তথ্য আমরা কবি কল্লু চৌধুরীর এই লেখা থেকে পেয়ে পাচ্ছি এবং তিনি ইতিপূর্বে যে পর্ব লিখেছেন সেই পর্ব তার তথ্য ছিল। লেখকরা উৎসাহ নিয়ে পড়তে পারেন, অনেক তথ্য রয়েছে। হালেগানি তথা বরাকের গর্ব রায়বাহাদুর মহেন্দ্রচন্দ্র দে চৌধুরীর জীবন সময় একটি ভালো লেখা, পাঠকরা কৌতূহল নিয়ে পড়তে পারেন। অত্যন্ত সুন্দর তথ্যভিত্তিক গবেষণামূলক লেখা। এই সংখ্যার প্রকাশিত হয়েছে গত সংখ্যার সম্পাদকের পাঠ প্রতিক্রিয়া লিখেছেন লেখক মানিক চক্রবর্তী। তার পাঠ প্রতিক্রিয়া পরে আমরা জানতে পেরেছি তার ভালো লেগেছে এবং আমাদের অনেকেরই ভালো লেগেছে গত সংখ্যার সম্পাদকীয়। কবি সম্পাদক মিতাদার পুরকাস্ত মৈত্রীদূত 2025 সংখ্যার এক প্রতিবেদন আলোচনা করেছেন। প্রথম পর্ব আমরা মৈত্রীদূত সম্পর্কে জানলাম, আলোচকের আলোকপাতে কজন কবির কবিতার পংক্তিও তাদের সৃজনকর্ম জানতে পারলাম। আগামী সংখ্যায় মৈত্রীদূত দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে, আমরা কৌতূহল নিয়ে রয়েছি। তার আলোচনাটি ভালো হয়েছে। আমার লেখা শিলাপতি চোরের বৃত্তান্তের ঐতিহাসিক গবেষণামূলক উপন্যাস বরাকের শেষ রাতে গোবিন্দচন্দ্র নারায়ণ ইন্দ্রীপ প্রভার জীবনগিরি উপন্যাস। এই উপন্যাসের এই পর্ব অত্যন্ত রোমাঞ্চকর। এই পর্ব সেই পদবী বন্টন প্রক্রিয়া কথা আছে। গোবিন্দচন্দ্র নারায়ণ তার জ্যেষ্ঠ বাবা কৃষ্ণচন্দ্র নারায়ণের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন। 1813 খ্রিস্টাব্দে কাছের সিংহাসনে বসেন। সেই সময় কার ঘটনাগুলি উপন্যাসে এসেছে। কৃষ্ণচন্দ্র নারায়ণের বিধবা পত্নীকে তিনি বিবাহ করেন। এই নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব ঘটে। মণিপুরের সঙ্গে তাদের কলহ ছিল, সেটা কলহ আরো বেড়ে যায় এবং নানা কারণে গোবিন্দচন্দ্র নারায়ণ রাজদুকা ছিল অনেক রহস্যপূর্ণ এবং তার শত্রু সংখ্যা ছিল অনেক বেশি। এই পরেও সেই পর্বের অনেক কিছু রয়েছে। তার অগ্নি ভস্মীভূত করেন চক্রান্তিকারীরা। তারপর তাদের রাজকে শূন্য হয়ে যায়। সেই শূন্যতা কাটাতে কিভাবে গোবিন্দচন্দ্র নারায়ণ এবং ইন্দুপ্রভা উপাধি বন্টনের মাধ্যমে তাদের শূন্য কোষাগারকে ভরে তুলেছিলেন, তার প্রসঙ্গ আপনারা দেখুন, শুনুন। কারণ শিলাপতি চোরের বৃত্তান্তের একটা ঐতিহাসিক উপন্যাস, অনেক তথ্য কেটে উপন্যাস লিখেছি। আজ উপন্যাসে এই পর্বেও প্রামাণ্য তথ্য রয়েছে। উল্লেখ্য, শিলাপতি চোরের বৃত্তান্ত ঈর্ষা, প্রেম, প্রতিহিংসা, রাজনৈতিক চক্রান্ত, সর্বোপরি ব্রাত্য সুদাময় দাসের সঙ্গে দিগম্বর ভট্টাচার্যের মেয়ে শিলির বিয়েগিরি, উত্তেজনা ইত্যাদি নানান প্রসঙ্গ রয়েছে। আপনারা
দেখুন, আজ এখানেই শেষ করছি। বরাকের নতুন দিগন্ত আলোচনা, বিস্তর আলোচনার অবকাশ নেই, কারণ ইউটিউবে বিস্তর আলোচনা করা যায় না। তবুও এই আলোচনার ভিডিও অ্যালবাম আমি নিয়মিত প্রকাশ করে যাচ্ছি। আমাদের চ্যানেল কবিতা চ্যানেল, তবু আমরা এইরকম আলোচনা প্রকাশ করি, গবেষণামূলক প্রোগ্রাম প্রকাশ করে থাকি। আমাদের চ্যানেল মূলত কবিতা চ্যানেল। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে এখন ভালো লাগবে। নমস্কার।